যে রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের অভ্যুত্থানকে বিক্রি করে পুঁজি করে তারা রাজনীতি করতে চাইছে, তারা তাদের নেতা কর্মীদেরকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই বিদায় হুম। একের পর এক ইলিগেশন আসছে। যার কথাই বলবেন না কেন, যার বিরুদ্ধে ইলিগেশন আসছে, হান্নান মাসুদ বলছে যে আমাদের জামাতের এক ব্যবসায়ী আমাকে গাড়ি দিয়েছে। আপনাকে জামাতের ব্যবসায়ী কেন গাড়ি দিবে? কেউই সন্তোষজনক আনসার দিতে পারে না বিদায় বাংলাদেশের মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে যে এলিগেশন আসছে সেও সন্তোষজনক আনসার দিতে পারে না। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিটকে, আকাঙ্ক্ষাকে যারা বিক্রি করে রাজনীতি করছে, ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, তাদের প্রত্যেককে ধরেন নির্ধারিত জবাবদিহিতার জায়গায় স্ব স্ব প্রতিষ্ঠানে হুম। তাদের বিরুদ্ধে যে অ্যাকশন, প্রাতিষ্ঠানিক অ্যাকশন, এবং তাদের বিরুদ্ধে যে ধরেন রাষ্ট্রীয় যেই এলিগেশন আসে তখন সেটাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। এটা হচ্ছে ধরেন অন্য একটা দলের নেতাকর্মী যদি ধরেন অপরাধ করে সেটাকে বাংলাদেশের জনগণ একভাবে নিচ্ছে। আরেকটা হচ্ছে আপনি সরাসরি এখনো রক্তের দাগ শুকায় নাই, জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করে, অভ্যুত্থানের পুরো শক্তিকে আপনি বিক্রি করে একেবারে বড় নেতা সেজে আপনি তাকে বিক্রি করে আপনার কোনো মূলধন নেই। রাজনৈতিক ভাবে আপনার কোনো মূলধন নেই, অর্থনৈতিক ভাবে মূলধন নেই। আপনার মূলধন হচ্ছে একটা, পুঁজি হচ্ছে একটা, জুলাই আগস্ট। এই জুলাই আগস্টকে বিক্রি করে যারাই ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে বা রাজনীতি করছে, এই জুলাই আগস্টকে বিক্রি করে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন বড় বড় ইলিগেশন যাদের বিরুদ্ধে আসছে এত শর্ট টাইমে, এখনো হুম। শহীদদের হত্যা মামলার কোনো খবর নেই, একটা মামলার এখনো রায় হয়নি, হসপিটালে এখনো অনেক কাতরাচ্ছে চিকিৎসার জন্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত শর্ট টাইমে এত বড় বড় ইলিগেশন তাদের নেতাদের বিরুদ্ধে কিভাবে আসে। আমি ব্যক্তি বলছি, দল বলছি, সংগঠন বলছি। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ যাকেই যখন বিশ্বাস করেছে সেই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। তো এই কালচার, এই সিস্টেমটা বরাবরের মতোই আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু ব্যক্তি এবং সংগঠন জুলাই আগস্টকে একদিকে বিক্রি করছে, অন্যদিকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে একেবারে হাসিনার মানে স্বৈরাচারের আমলে যা হচ্ছে তাদের দুর্নীতি সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে। তো এটা আমি মনে করি যে খুবই দুঃখজনক বিষয়। এটা ধরেন বাংলাদেশের মানুষ এটাকে খুব নেগেটিভ ভাবে নিচ্ছে। যে ধরেন যাদেরকে মানুষ দেখতে অভ্যস্ত হয়েছে, যাদেরকে মানুষ দেখতো যে আগে রিক্সায় চড়তো, এখন 8 মাসের মাথায় তার ব্যক্তিগত কোনো আয়ের উৎস নেই, শুধুমাত্র জুলাই আগস্টকে বিক্রি করে ধরেন সে 15 লক্ষ টাকার গাড়ি কিনছে, 15 কোটি টাকার গাড়ি কিনছে, বাড়ি কিনছে, অর্থনৈতিক ভাবে সচ্ছল হচ্ছে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। তো এই জিনিসগুলো মানুষ নেগেটিভলি নিচ্ছে। আপনি যেভাবেই বলেন না কেন, যেই ইলিগেশনই পেলেন না কেন, এখন অনেকে ব্যাখ্যা দিচ্ছে যে আমার পৈতৃক সম্পত্তি আছে, আমার দাদার যে সম্পত্তি আছে 200 বছর আমরা সেটা দিয়ে রাজনীতি করতে পারবো, 50 বছর রাজনীতি করতে পারবো। কিন্তু একই ব্যক্তিকে মানুষ দেখেছে 6 মাস আগে ট্রেনের টিকিট পেয়ে আলহামদুলিল্লাহ বলেছে যে আলহামদুলিল্লাহ আমি বাড়ি যাওয়ার জন্য একটা ট্রেনের টিকিট পেয়েছি। একই ব্যক্তি হলে বসে আলু ভর্তা আর ডাল খাচ্ছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে আসলে এগুলো আলোচনার বিষয় না। বাংলাদেশে যেই ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি আসলে আমি মনে করি যে ছাত্রদেরকে ভালোবেসেছেন। ভালোবাসাকে ছাত্ররা ধরেন এটাকে এক ধরনের এই ডক্টর ইউনূস সরকারের একটা দুর্বলতা ভেবে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনি দেখুন, আপনি ধরেন এই স্বৈরাচারের আমলে ঢাকার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যে পরিমাণ কিশোর গ্যাং ছিল তার থেকে 2-3 গুণ কিশোর গ্যাং বেড়ে গেছে। এই ছাত্রদেরকে কারা শেল্টার দিচ্ছে, এই ছাত্রদেরকে নিয়ে কারা ঘুরছে? আজকে ছোট ছোট বাচ্চারা বলে যে আমরা জুলাই আগস্ট করেছি, স্বাধীনতা করেছি, যে কোনো জায়গায়। এই যে একটা বাংলাদেশের যে একটা রাজনৈতিক অবক্ষয় তো হয়েছে, একটা শিশু এবং কিশোরদেরকে তাদের যে চারিত্রিক অবক্ষয় হয়েছে, এই যে একটা ধরেন ওই বিকেন্দ্রীকরণ সমাজ ব্যবস্থা, এই যে একটা সামাজিক যে মোরালটা ভেঙে গেছে, এর জন্য দায়ী কারা? বিভিন্ন সময় বিভিন্ন এলিগেশন আসছে। জুলাই আগস্টে যারা ধরেন আন্দোলনে ছিল তারাই বড়ভাবে শেল্টার দিচ্ছে, অনেকে ছবি সহ ভাইরাল হচ্ছে যে সে তো আগে এখানে ছিল, এখন এখানে গিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এখানে গিয়ে দুর্নীতি করছে, এখানে গিয়ে ওই শিক্ষককে মারধর করছে, ওই অফিসে গিয়ে চাঁদাবাজি করছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে যারা ছিল তারা দায়িত্ব নিয়ে করতে পারে না। যে রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের অভ্যুত্থানকে বিক্রি করে পুঁজি করে তারা রাজনীতি করতে চাইছে, তারা তাদের নেতা কর্মীদেরকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই বিদায় হুম। একের পর এক ইলিগেশন আসছে। এত শর্ট টাইমে নৈতিকভাবে অবক্ষয় আমি মনে করি কোন রাজনৈতিক দলের হয় নাই। আমরা 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে জি। আজকের একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি। আমাদের বিরুদ্ধে এত বড় ইলিগেশন আসে নাই দীর্ঘ এই 7-8 বছরে। 7-8 মাসে হুম। যে ইলিগেশন গুলো আসছে একেবারে দৌড়ে দৌড়ে শত কোটি টাকার ইলিগেশন। আমার কথা হচ্ছে ইলিগেশন সত্য কি মিথ্যা সেটা হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেন। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে আসছে কেন, আমি সেটার সাথে জড়িত কেন, আংশিকভাবে জড়িত নাকি পূর্ণ জড়িত সেটা হচ্ছে পরের বিষয়।
তো এই জিনিসগুলো আমি মনে করি যে তবে অভিযোগ যে কারো এখনো ভিতরে, এখনো যে কারোর এখনো ব্যাপারে তো পর্যন্ত অভিযোগ তোলা যায়, অভিযোগগুলি কি আসলে আমরা অভিযোগ ধরে কারো ব্যাপারে এতটা সোচ্চার হওয়া, কাউকে এতটা কোণঠাসা করার না ক্ষেত্রে সাগর আমাদের ভাই, সচেতন হতে হবে, কারণ অনেক আমরা সময় দেখা যাচ্ছে আমরা টার্গেট দেখেছি দিয়েই তো অনেক আমরা কিছু করা দেখেছি হয়। যে যে হ্যাঁ। এলিগেশন গুলো আসছে, যেমন ধরেন এই আমাদের সারজিতের বিরুদ্ধে যে এলিগেশনটা আসছে, তিনি 200 গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকায় গাড়ি বর দিয়ে শোডাউন করেছে, তিনি কিন্তু সন্তোষজনক উত্তর দিতে পারে নাই। তিনি বলছে যে আমার দাদার সম্পত্তি ছিল, 50 বছর আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু মানুষ এটার প্যারালাল হিসেবে দেখেছে যে 6 মাস আগে সে ট্রেনের টিকিট পেয়ে আলহামদুলিল্লাহ বলেছে। তো এই জিনিসগুলো তো আপনি বাংলাদেশের মানুষ কি সবাই কি ধরেন অন্ধ, সবাই কি সবকিছু দেখতে পায় না? আমরা দেখেছি যাদের বিরুদ্ধে এলিগেশন গুলো আসছে, সেটা যখন পত্র পত্রিকায় বেরিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা সন্তোষজনক কোনো আনসার আমরা পাই নাই। যার বিরুদ্ধে এলিগেশন আসছে সেই সন্তোষজনক কোনো আনসার দেয় নাই, স্বৈরাচার খুনি হাসিনের মতো একতরফা বলে তার মতো দায়সারা বক্তব্য দিয়েছে। ঠিক। আমরা তথ্য উপাত্ত নিয়ে একেবারে যে আমার বিরুদ্ধে এই এলিগেশন গুলো আসছে, আমি চ্যালেঞ্জ করছি এই এলিগেশন সত্য নয়। ধরেন আসিফ মাহমুদের বিরুদ্ধে যে এলিগেশন আসছে সেও সন্তোষজনক আনসার দিতে পারে নাই। একবার ক্ষমা চাচ্ছে, আবার বলছে যে আমার বাবা যে লাইসেন্স করছে আমি জানি না। আরে ভাই, আপনি একটা চেয়ারে আছেন, একটা উপদেষ্টা চেয়ারে বসে এগুলো মানায় না। তারপরে হুম। ধরেন অন্যদের কথা বলুন, আপনি যার কথাই বলবেন না কেন, যার বিরুদ্ধে এলিগেশন আসছে, হান্নান মাসুদ বলছে যে আমাদের জামাতের এক ব্যবসায়ী আমাকে গাড়ি দিয়েছে, আপনাকে জামাতের ব্যবসায়ী কেন গাড়ি দিবে? কেউই সন্তোষজনক আনসার দিতে পারে না, বিধায় বাংলাদেশের মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তা আমি মনে করি এটা আমাদের জন্য ব্যর্থ, আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা যারা সত্যিকার অর্থে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, জীবন বাজি রেখে আমরা যারা আন্দোলন করেছি, খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাংলাদেশ থেকে বাধ্য করেছি, তো এটা আমাদের জন্য এই দুঃখ। এবং আমি এখনো বলবো রাষ্ট্রযন্ত্রকে যে আপনারা আরো একটু দয়া করে আরো একটু কঠোর হন, ছাত্রদেরকে ঠিক। যতটুকু সিম্পিটি আপনি শেষ দিয়েছেন, করুন। যে ভালোবাসা দিয়েছেন সেটা তারা রাখতে পারে নাই, তারা ভালোবাসাকে দুর্বলতা হিসেবে নিয়েছে। তো এই জন্য প্রশাসন এবং দুদক সহ প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে সবাই এই বাংলাদেশের জন্য আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, রাষ্ট্রের সংস্কার গুলো করার জন্য আমার মনে হয় যে সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ জুলাই আগস্টের, ধরেন জুলাই ধন্যবাদ। আগস্টকে বিক্রি করে একেবারে অনেক কিছু করে ফেলবে, বা সেখানে যাবে সমন্বয়ক পরিচয় দিবে, ওই দলের নেতা পরিচয় দিবে, ফাইল নিয়ে বিভিন্ন ঠিক। জায়গায় ঘুরবে, এগুলো আমার মনে হচ্ছে যে এখন আর 8 মাস ধন্যবাদ, পরে 9 মাস ধন্যবাদ পরে। জনাব ইসমাইল সম্রাট, আপনাকে সাগর ধন্যবাদ ভাই, জানাচ্ছি। জি। সাগর ভাই, হুম। এই আমাদের এই ইসমাইল হোসেন সম্রাটের সাথে আমি একটা কথা অ্যাড করি। একটা হুম। বিষয় হচ্ছে কি যে হান্নান মাসুদ যে অফিস করে খুব সুন্দর করে, গর্জাস অফিস, খুব সুন্দর লুক, তার ড্রেস আপ, তার হুম। চলাফেরা, গাড়ি টাড়ি অনেক কিছুই খুব মানে আকর্ষণীয় করে তুলছেন। এখন আমারও একটা প্রশ্ন যে ভাই, মানুষ মানুষকে ভালোবাসলে সে তার দুর্দিনে পাশে দাঁড়ায়। হুম। এখন হান্নান এর প্রতি যদি জামায়াত ইসলামের ওই ব্যবসায়ীর এতই ভালোবাসা থাকতো, আমার জানতে ইচ্ছা করে তোমার দুর্দিনে আন্দোলনের সময় সে তোমাকে কি দিয়েছিল? এখন তো তোমাদের এমনি সুদিন, এখন এত কিছু দিচ্ছে, দুর্দিনে কি দিয়েছিল? এটা তো জানা দরকার। যেমন আপনি একটা, যেকোনো মানুষ একটা হুম। আপনাকে অনেক কিছু করছে এখন, কিন্তু হুম। আপনার মধ্যে একটা প্রশ্ন আসবে না যে তোমার জীবনে সবচেয়ে ক্রান্তি লগ্ন যখন ছিল, তখনও তো তোমাকে সে চিনতো, তখন কি ভূমিকা ছিল? তো এই যে হুম। এখন সত্যি অর্থে এই জিনিসগুলো, তারপরে ওই যে আসিফের একটা উত্তর দিয়েছে, এটা আমার কাছে খুব হাস্যকর লাগলো। আসিফ যে উত্তর দিয়েছে যে আমার বাবা এটা করেছেন, আমি জানতাম না, ব্লা, ব্লা। এই জিনিসগুলো কথা হচ্ছে যে এটা তখন একটা উপদেষ্টা থেকে উত্তর আসতে পারে না। দিস ইজ নট মানে অ্যাকসেপ্টেবল। এবং জি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে গাজী তানভীর সালাউদ্দিন এখানে উপস্থিত আছেন। উনি আমি একটা বিষয় হচ্ছে, তাকে নিয়ে অনেক কথা আছে। আমি যেহেতু জানি না, আমার কাছে এটার প্রমাণ নাই। বাট হুম। আমি অনুরোধ করব যে উনাদেরকে কিছু, কিছু বিষয়ে উত্তর দেওয়া উচিত। জনগণকে এগুলোর জবাব দেওয়া উচিত। তবে হ্যাঁ, কিছু বিষয়ে জনগণও বাড়িয়ে বলতেছে, যেমন ওনার এনসিপির বিষয়ে আমি এনসিটিভির সম্পর্কে একটু খোঁজ নিয়েছিলাম। যে ওখানে আ টোটাল ১০০ কোটি প্লাস মাইনাস একটা অ্যামাউন্টের 400 কোটি, টোটাল 400 কাজের, কোটি খরচ হয়। 400 কোটি না, না, খরচ হয়। টোটাল কাজের ইয়েই ছিল ১০০ বা ১৫০ কোটি টাকার। আমি যতদূর খোঁজ হুম। নিয়ে জানতে পেরেছি। হুম। সেখানে বলেছে ৪০০ কোটি টাকা। তো আপনি যখন কোন জিনিস বাড়িয়ে বলবেন, তখনই কিন্তু আচ্ছা। সত্যটা মানুষ আপনি যাই হোক, মানে আপনি 100 কোটিকে 400 কোটি কেন বলেছেন সেই বাড়িয়ে বলাটাকে আপনি এই গুরুত্ব দিবেন জিনিসগুলো না। আমাদের, এই জিনিসগুলো আমাদের বাড়াবাড়ি হচ্ছে। এখন ইটস ট্রু, 100 এটাও কোটি, যে বাড়াবাড়ি। 100 কোটি পর্যন্ত কতটুকু সত্য শুনেছেন? হ্যাঁ, না, এটার ১০০ কোটি সম্পর্কে মানে এখানে টোটাল আমি জানি যে ওই জায়গার এনসিটিভির টোটাল যে মানে ক্রয় হয়েছে, that will not be more than 150, 120 প্লাস মাইনাস। তানভীর ভাই ১১০ বলুন। কোটি ভাইয়া, ১১০ 110 কোটি টাকার কাগজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ১১০ আমাকে যে কোটি কথাটা টাকার বলবেন, কাগজ কেনা হয়েছিল।
110 কোটি টাকার কাগজ কেনা হয়েছিল ভাইয়া, সেখান থেকে কমিশন 400 কোটি টাকা। রাইট, তো আমি সেটা একজন কর্মকর্তা, আমাকে আপনি যেটা বললেন তানভীর ভাই, 110 কোটি টাকার যদি কাগজ কেনা হয়, তো কাগজ তো কিনতে নাকি? দুর্নীতি 110 কোটি টাকার কিভাবে হয় সেটা তো বুঝলাম না। মানে সেটা তো তাহলে কমিশন হিসেবে একটা অংশ হতে পারে। এখন 400 কোটি টাকার ঠিক আছে, ধরলাম এটা সঠিক নয়, কিন্তু 110 কোটি টাকার কাগজে যদি কিনা হয়, আর এই 110 কোটি টাকার মধ্যে পুরো টাকা কি দুর্নীতি করা সম্ভব? সে একটা প্রশ্ন আছে। তারপরেও অবশ্যই এই জিনিস তদন্ত চলছে। আমরা অনেক জায়গায় খুব বেশি বাড়িয়ে বলছি, আবার অনেক জায়গায় যেটা ঘটনা ঘটছে সেটা আমরা ইগনোর করে যাচ্ছি। আমাদের এই বিষয়ে তদন্ত চলছে, তদন্ত আমরা আমাদের থ্রুতেও আমরা তদন্ত করবো, এবং প্রিয় দর্শক যারা আছেন তারাও আপনারা নিজেরা তদন্ত করে আপনারা জানাতে পারেন আপনাদের কোনো তথ্য আছে কিনা।